এডিবি থেকে $1 বিলিয়ন বাজেট সহায়তা ঋণ পেল বাংলাদেশ, রিজার্ভ ছাড়ালো $35 বিলিয়ন। ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল। প্রশাসক হলেন জাকির হোসেন। অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতি মামলায় সাবেক আইজিপি বেনজির গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ফুটবল বিশ্বকাপে মাঠে নামছে নেদারল্যান্ডস জাপান, ডালাসে ম্যাচ শুরু রাত 2টায়, ইকুয়েডরের বিপক্ষে ভোরে লড়বে আইভরি কোস্ট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে $1 বিলিয়ন বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। এতে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে 35,626.34 মিলিয়ন বা $35.62 বিলিয়ন দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 35,626.34 মিলিয়ন বা $35.62 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী, যার পরিমাণ 31,075.72 মিলিয়ন। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। এর আগে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতা, গ্রাহকদের আমানত প্রত্যাহার এবং তারল্য সংকটের মধ্যে রোববার ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে নতুন করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতি মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য জানান। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। দুপুরে সাবেক আইজি বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইন্টারপোলের 2টা মামলা বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আরেকটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। এতে সংস্থাটির জনসংযোগ শাখার উপপরিচালক বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বিদেশে গ্রেপ্তারের বিষয়ে আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। দেশে কাউকেও যদি গ্রেপ্তার করা হয় তাও বাংলাদেশ পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই সেগুলো সমাধান করা হয়ে থাকে। এ সময় তিনি জানান, দুদকে 6টি মামলা রয়েছে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে। এর মধ্যে 2টি পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল ইন্টারপোলের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়। আমরা যেটা চার্জশিট দাখিল করেছি বিজ্ঞ আদালতে সেটা 14,62,00,000। তবে মোট 5টা মামলায় তার সম্পদের পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যেটা আমরা পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ ছিল প্রায় 76 কোটি টাকার উপরে। সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতি করে পাসপোর্ট, বেসরকারি সাধারণ ব্যক্তি হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন এই মর্মে অভিযোগ ছিল এবং একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে, যাকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান শিগগিরই তাকে দেশে ফেরানো হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে আটক করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। দুদকের মামলায় 2025 সালের ফেব্রুয়ারিতে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের সূত্র থেকে জানা যায়, গত 12 জুন দুবাইতে এলে বেনজির আহমেদকে আটক করা হয়। রোববার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বেনজিরকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। এটি বাংলাদেশ পুলিশের একটি সাফল্য বলেও দাবি করেন তিনি এবং বেনজিরকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘাতক সোহেল রানা দম্পতির আপিল শুনানির আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই গ্রহণ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, শিশু রামিসা ও মাগুরার আসিয়া হত্যাকাণ্ডের মামলা মুলতুবি ছাড়াই শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চের কার্যক্রম শুরু হয়েছে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। বিচারিক আদালতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করায় রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই গ্রহণাদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 2 আসামির আপিল শুনানি দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আদালতকে বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দিবেন। আদালত সূত্রে জানা যায়, আপিলে প্রধান আসামি সোহেল এই অপরাধের পেছনে মাদকের প্রভাবের কথা উল্লেখ করেন। অন্য আসামি স্বপ্না তার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন। একই দিনে অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমানের গঠন করা বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চ কার্যক্রম শুরু করেছে। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই কার্যক্রম শুরু করে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিশেষ বেঞ্চটি আজকে থেকে কার্যকর হয়েছে। মাননীয় বিচারপতি জনাব বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব রাশেদুজ্জামান রাজা 20টি এই মামলায় এই জাতীয় মামলা তালিকাভুক্ত ছিল। এই বেঞ্চে কোনো মামলার মুলতবি গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় প্রকাশ করেন। এর আগে গত 9 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মামলার বিচার কার্য স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়েছে। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 560 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে 92 জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 652 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী সবশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 1052 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা 85,951 জন। নারীদের উন্নত চিকিৎসার জন্য 1,500 শয্যার 2টি বিশেষায়িত স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পাশাপাশি 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও জানান তিনি। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে 10 বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু মোকাবেলায় সরকারের নেওয়া প্রস্তুতির কথাও তুলে ধরেন মন্ত্রী। বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়ারটেকার সরকার দেশের টিকা কার্যক্রম চালানোর মতন পর্যাপ্ত কোনো স্টক টিকা আমাদের জন্য রেখে যায় নাই। উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02% 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গোড় ধরে নিয়ে যাওয়ার জন্য। মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে প্রস্তাবিত নতুন বাজেটে স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ দিয়েছে সরকার, যার পরিমাণ 69,409 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে শুধু বরাদ্দ বাড়িয়ে ভঙ্গুর স্বাস্থ্য খাতকে সঠিক পথে আনা সম্ভব নয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে গিয়ে স্বাস্থ্য খাতকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসাবে তুলে ধরেন অর্থমন্ত্রী। বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে 69,409 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 7.4%। আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসার প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্যই এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সক্ষমতা বৃদ্ধি, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং টিকাদান কর্মসূচিতে বাড়তি বরাদ্দের অর্থ ব্যয় করা, একই সঙ্গে অসংক্রামক রোগ মোকাবিলা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন, জনবল সংকট এখনও এই খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমস্যা দূর করার পাশাপাশি সেবার বৈষম্য নিরসন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে জোর দেওয়া জরুরি। জনস্বাস্থ্য ভিত্তিক স্বাস্থ্যসেবা করতে হয়, তাহলে একটা জনস্বাস্থ্য অধিদপ্তর করা দরকার, মন্ত্রণালয়ে আলাদা জনস্বাস্থ্য বিভাগ করা দরকার, যেটা স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে ছিল। প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রোগ প্রতিরোধের ব্যবস্থা কিন্তু হাসপাতাল পর্যন্ত বিস্তৃত। সেই কাজগুলো একটা স্তর ভিত্তিক শৃঙ্খলার সাথে হবে। সংশোধিত বাজেট এটা কেটে অর্ধেক কিংবা 1/4 কেটে নেওয়া হচ্ছে। এই যে খেলাটা, এই খেলা যেন এবার না হয়, আমরা সেই আশা করছি। স্বাস্থ্যসেবা একটি দেশের মানবিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ সূচক। কিন্তু দীর্ঘ সময়েও বাংলাদেশে এই মানদণ্ডে ভালো অবস্থানে পৌঁছাতে পারেনি। ভঙ্গুর অবস্থা উত্তরণে এবার স্বাস্থ্য বাজেটে ইতিবাচক পরিবর্তন এনেছে সরকার। তবে অর্থের সুষ্ঠু ব্যবহার এবং মাঠ পর্যায়ে সেবার মান উন্নয়নেই নির্ধারণ হবে এই বাজেটের প্রকৃত সফলতা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের কর ও শুল্ক সুবিধা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ বলে অভিযোগ করেছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন সংগঠনটির সভাপতি মোস্তফা আল মাহমুদ। এই নীতি বজায় থাকলে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। বর্তমানে দেশের মোট জ্বালানির 5% কম বিদ্যুৎ আসে নবায়নযোগ্য খাত থেকে। যদিও জ্বালানি সংকট নিরসনে এই খাতকেই বেশি গুরুত্ব দিতে হচ্ছে সরকারকে। পরিকল্পনা আছে 2030 সালের মধ্যে 20% সবুজ বিদ্যুৎ উৎপাদন করার। তবে প্রস্তাবিত বাজেটে তার পুরোপুরি প্রতিফলন হয়নি বলে দাবি করছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন দেশের 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। সারা বাংলাদেশে এরকম হাজার হাজার দোকান আছে যারা সোলার প্যানেল বিক্রি করে, তারা কিন্তু এই বেনিফিটের আওতায় আসতো না। পুরো একটা সেক্টরকে বাদ দিয়ে আপনি এনার্জি সিকিউরিটি বা জনবান্ধব রিনিউয়েবল এনার্জি করবেন কিভাবে? পেমেন্ট গ্যারান্টি যদি থাকে তাহলে এই মডেলটাও অ্যাট্রাকটিভ মডেল হতে পারে, ইনভেস্টর চলে আসবে। সংবাদ সম্মেলনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি জানায়, প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত কর ও শুল্ক সুবিধা নির্দিষ্ট কিছু বড় বিদ্যুৎ কোম্পানিকে দেওয়া হয়েছে। বর্তমান নিয়ম বহাল থাকলে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। বাজেট বক্তৃতার পর জাতীয় রাজস্ব বোর্ডের NBR কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট SRO সমূহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘোষিত সুবিধাগুলো বাস্তবে সমগ্র নবায়নযোগ্য জ্বালানি খাতের উপর উন্মুক্ত করা হয়নি, বরং সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রেসকো মডেলের আওতায় পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট PPA ভিত্তিক সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের জন্য এই সুবিধা সীমিত রাখা হয়েছে। বিভাগীয় শহরে মাত্র 25% ছাদ ব্যবহার করেই 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব করা যাবে জানিয়ে এটিকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণার দাবি জানায় BSREA। BESS কে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে এসব প্রযুক্তির জন্য শূন্য শুল্ক, কর অবকাশ, আয়কর রেয়াত এবং অন্যান্য প্রদান সমগ্র বাজারের জন্য সমানভাবে কার্যকর করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 11 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে BSF। যদিও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়ে যায়। ভোররাতে দর্শনা সীমান্তের 76-77 নম্বর পিলার দিয়ে 11 জনকে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটি। ব্যর্থ হয়ে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে কুড়িগ্রাম সীমান্তের 2টি পয়েন্ট দিয়ে 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বাংলাদেশ ভারত সীমান্তে BSF এর প্রাণঘাতী বুলেটের শিকার হয়ে প্রতিনিয়ত ঝরছে নিরীহ বাংলাদেশিদের রক্ত। আন্তর্জাতিক আইন এবং দ্বিপক্ষীয় চুক্তি উপেক্ষা করে সীমান্তে অব্যাহত রয়েছে প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিবর্ষণ এবং নির্মম নির্যাতন। তবে বিজিবির হাতে কোনো ভারতীয় নাগরিক মারা যাওয়ার রেকর্ড নেই। হতাহতের শতভাগ শিকার কেবলই নিরস্ত্র বাংলাদেশিরা। ঐশী আলমের বিশেষ প্রতিবেদন। সীমান্তে কাটাতারে রক্তের দাগ যেন কিছুতেই মুছে যাওয়ার নয়। দ্বিপক্ষীয় বৈঠকে বারবার সীমান্ত হত্যা শূন্যে নামানোর প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। পরিসংখ্যান বলছে 2026 সালে সীমান্তে BSF এর গুলিতে অন্তত 30 বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই বছর যশোরের বেনাপোলে ধান্যখোলা সীমান্তে প্রাণ যায় বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিনের। ঘটনার পরপরই ভারতের কাছে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও ওঠে। আশ্বাসও মিলেছিল BSF এর কাছ থেকে, কিন্তু তা ছিল অন্তঃসার শূন্য। তদন্তের কোনো ফলাফল আসেনি, শাস্তিও পায়নি কেউ। 2025 সালে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সীমান্ত হত্যা। 1 বছরে 34 বাংলাদেশির প্রাণ যায়, যার মধ্যে 24 জন গুলিতে এবং 10 জনের মৃত্যু হয় নির্মম নির্যাতনের শিকার হয়ে। এছাড়া সিলেটের সীমান্ত এলাকায় খাসিয়া ও অন্যান্য ভারতীয় নাগরিকদের হামলায় আরও 12 জন প্রাণ হারায়। বিচারহীনতার মধ্যে শুক্রবার মৌলভীবাজারে BSF এর গুলিতে আরও 1 বাংলাদেশি নিহত হয়। আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে গুলি করার আইনি অধিকার নেই সীমান্তরক্ষী বাহিনীর। সেক্ষেত্রে অনুপ্রবেশকারী কিংবা চোরা কারবারিকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা এবং প্রচলিত আইনে বিচার করাই একমাত্র বৈধ নিয়ম। এমনকি সীমান্তে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সুযোগই নেই। সীমান্তরক্ষী বাহিনী কেবল চরম আত্মরক্ষার প্রয়োজনে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে। তবে বাস্তবে BSF প্রায়ই বিতর্কিত শুট অন সাইট নীতি প্রয়োগ করছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
গেল বৃহস্পতিবারই শেষ হয়ে গেল বিজিবি বিএসএফ সম্মেলন। সেখানেও বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা, পুশ ইন, মাদক অস্ত্র চোরাচালানের মতো স্পর্শকাতর ইস্যুতে উদ্বেগ জানানো হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি আসেনি সেই সম্মেলনে। এর মধ্যেই শুক্রবার বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বার্তা দেন ভারতীয় হাইকমিশনার। কিন্তু দেশটির শীর্ষ পর্যায় থেকে দেয়া বক্তব্যে আশ্বাসের বাণী থাকলেও সীমান্ত পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিএসএফ এর নীতি বাংলাদেশ ভারত বন্ধুত্বের দাবিকে বারবারই করছে প্রশ্নবিদ্ধ। ঐশী আলম, মোহনা সংবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নাম ভাঙিয়ে টেন্ডার পাইয়ে দেয় প্রতারণার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তার নাম ভাঙিয়ে এনসিসির বিভিন্ন কাজের টেন্ডারে অবৈধ লেনদেন করে আসছিল। তদন্তে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ ব্যক্তি জড়িত নয়। ডিএনসিসির অঞ্চল 5-এর আওতাধীন রূপনগর এলাকায় অবৈধ টেন্ডারবাজির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে রূপনগর থানায় সোপর্দ করার সময় তিনি এসব কথা বলেন। কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছিলাম যে কিছু কুচক্রী মহল আমার নাম ভাঙিয়ে, আমি তাদেরকে চিনিও না, তারা বিভিন্ন জায়গায় টেলিফোনের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে তারা টেন্ডার বিক্রির একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমি এই ধরনের ঘটনার সাথে জড়িত নই। পরবর্তীতে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার পরে তারা হাতে নাতে গিয়ে তাদের অফিস থেকে তাদেরকে গ্রেফতার করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন চূড়ান্ত আলোচনার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে আক্রমণ চালানো হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেন, এই হামলা আলোচনার চূড়ান্ত পর্যায়কে বিপন্ন করতে পারে। ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি চূড়ান্ত করতে ইরান পৌঁছেছেন কাতারের প্রতিনিধি দল। আজকের মধ্যে স্বাক্ষর হতে পারে বলে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন এবং ইসলামাবাদ। দুপক্ষের এমন আশাবাদে স্বস্তির বার্তা বইতে শুরু করেছে। চুক্তিটি স্বাক্ষর হলে প্রায় 4 মাসের সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার অবসান ঘটবে। তবে ইরানি কর্মকর্তারা এই সময়সীমার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি ইরানের কট্টরপন্থীরা আলোচনার শর্তগুলোর বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছে, এখনও সমঝোতা স্মারকটি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি আলোচকরা, কিন্তু ট্রাম্প অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জনকারী আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভুইয়া গ্লোবাল ফাউন্ডেশন। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া। বক্তব্যে তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম নতুন কুড়ি এখন তাদের জন্য একটি বাতিঘরে পরিণত হয়েছে। শিক্ষার মাধ্যমে শুধু আমি নিজে বাঁচবো না, আমি জাতিকে আলোকিত করব, আমি আমার সমাজকে আলোকিত করব, এটাই আমাদের লক্ষ্য, তাই না? আমাদের মেয়েদের জন্য শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন শিক্ষিত মা একটা গোটা জাতি, শিক্ষিত জাতি সৃষ্টি করতে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এডিবি থেকে $1 বিলিয়ন বাজেট সহায়তা ঋণ পেল বাংলাদেশ, রিজার্ভ ছাড়া হলো $35 বিলিয়ন। ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল। প্রশাসক হলেন জাকির হোসেন। অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতি মামলায় সাবেক আইজিপি বেনজির গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ফুটবল বিশ্বকাপে মাঠে নামছে নেদারল্যান্ডস জাপান, ডালাসে ম্যাচ শুরু রাত 2টায়। ইকুয়েডরের বিপক্ষে ভোরে লড়বে আইভরি কোস্ট। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।